আজকে আমরা ইন্ডিয়ান পলিটির ফার্স্ট চ্যাপ্টার পড়ব, যেটা কিনা হচ্ছে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান পলিটি যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে মোটামুটি ছোট চ্যাপ্টার, কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো চলো দেখে নিই কী আছে চ্যাপ্টারটাতে। ভারত যখন থেকে স্বাধীনতা পায়নি, মানে ইন্ডিপেন্ডেন্সের অনেক আগে থেকেই ভারতবাসী কী করছিল, গণপরিষদ বা সংবিধান সভা যেটাকে বলে, সেটা গঠন করার জন্য দাবি জানিয়ে আসছিল এবং নিজেদের শাসনতন্ত্র রচনার দাবি জানিয়ে আসছিল। তো ফার্স্ট যিনি গঠনের দাবি জানিয়েছিলেন তিনি হচ্ছে এম রায়। 1934 সালে মানবেন্দ্রনাথ রায় একজন বাঙালি, তিনি একজন কমিউনিস্ট ছিলেন। তিনি ফার্স্ট গণপরিষদ গঠনের দাবি জানিয়ে এসেছিলেন। এরপরে 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে অফিসিয়ালি এটা দাবি জানানো হয় যে গণপরিষদ গঠন করা হোক। এরপরে 1938-এ জওহরলাল নেহেরু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে জোরালো কণ্ঠে গণপরিষদ গঠনের দাবি জানিয়েছিলেন। তো এত কিছু দাবি জানানোর পরে ব্রিটিশ সরকার অবশেষে বলে যে ঠিক আছে, তোমাদের গণপরিষদ গঠন বা নিজেদের যে শাসনতন্ত্র সংবিধান রচনা করবে সেটা ঠিক আছে, মেনে নিচ্ছি। তো ওনারা মেনে নিয়েছিলেন হচ্ছে এই আগস্ট অফারের মাধ্যমে। কিন্তু ওনাদের দুটো শর্ত ছিল। একটা শর্ত, মানে শর্তটা হচ্ছে এটাই যে আইএনসি মানে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ দুজনকেই এই আগস্ট অফারটা মানতে হবে। কিন্তু মুসলিম লীগ মানেনি, এটা মেনে নেয়নি। তো মেনে না নেওয়ার কারণে এরপরে ক্যাবিনেট মিশন আসে, যেটা 1946-এ আসে ক্যাবিনেট মিশন। সেই ক্যাবিনেট মিশনে গণপরিষদ গঠনের মত দেওয়া হয়। তো সেখানে ক্যাবিনেট মিশন আইএনসি এবং মুসলিম লীগ দুই তরফেরই কিছু কিছু দাবি মেনে নিয়ে গণপরিষদ গঠনের কথা বলেন। তো সেই গণপরিষদ যখন গঠন করা হয়, তো তখন দেখো কীভাবে গঠনটা করা হয়। গণপরিষদে মানে আমাদের ইন্ডিয়া তো এরকমভাবে ভাগ ছিল যে ব্রিটিশ প্রভিন্স কিছু ছিল, মানে ব্রিটিশ এলাকা, ব্রিটিশ ইন্ডিয়া যেটা বলা হয়, ব্রিটিশের শাসিত অঞ্চল কিছু, এবং কিছু প্রিন্সলি স্টেট ছিল। তো এই দুটো জায়গা থেকেই বলা হয় যে কিছু কিছু পার্সন কিছু সিলেক্ট করা হবে, সিলেক্ট করে গণপরিষদটাকে গঠন করা হবে। তো প্রতি 10 লক্ষতে একজন করে সিলেক্ট করা হবে, এটা বলা হয়। টোটাল গণপরিষদের আসনটা দাঁড়ায় হচ্ছে 389, এবং যার মধ্যে 296 জন ছিলেন তোমার হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া থেকে, মানে ব্রিটিশরা যে ইন্ডিয়াতে মানে ইন্ডিয়ার যেই পার্টগুলোতে শাসন করতো সেই পার্টগুলো থেকে থাকবেন হচ্ছে 296 জন, এবং 93 জন থাকবেন হচ্ছে প্রিন্সলি স্টেটগুলো থেকে, যেই স্টেটগুলোতে মানে যেই জায়গাগুলোতে রাজা মহারাজারা শাসন করতেন সেখান থেকে বলা হয় যে 93 জন থাকবেন। তো এই 296 জন যারা ব্রিটিশ ইন্ডিয়া থেকে থাকবেন তাদেরকে ইলেক্ট করা হবে, এবং এই 93 জন যারা প্রিন্সলি স্টেট থেকে থাকবেন তাদেরকে বলা হয় যে তারা রাজা মহারাজারা যারা ডিরেক্টলি একজন করে রিপ্রেজেন্টেটিভ পাঠাবেন। তাহলে বুঝতে পারছো যে গণপরিষদটা কীরকমভাবে দাঁড়ায়, পার্টলি ইলেকটিভ আর পার্টলি মানে ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ থাকবে, এরকম একটা বডি দাঁড়ায় হচ্ছে গণপরিষদ। এই যে 296 জন যেটা দেখলাম যারা হচ্ছে তোমার ব্রিটিশ ইন্ডিয়া থেকে থাকবে, তার মধ্যে ব্রিটিশ ভারতের 11টি গভর্নর শাসিত প্রদেশ থেকে 292 জন থাকবেন, আর 4 জন কমিশনার শাসিত অঞ্চল থেকে থাকবেন 4 জন প্রতিনিধি। এই গেল। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হয়ে দাঁড়ায় যে 93টা যে আসন ছিল প্রিন্সলি স্টেট থেকে, তারা কিন্তু এই গণপরিষদের এই নির্বাচনে যোগদান করেননি, এবং তা করেননি গণপরিষদ গঠনের নির্বাচনের সময় যোগদান করেনি। কিন্তু পরের দিকে যখন গণপরিষদ গঠন করা হয়ে যায় তখন কিন্তু ধীরে ধীরে প্রিন্সলি স্টেটের 1-2 জন করে প্রতিনিধি আসতে শুরু করে। আচ্ছা, যে প্রতিনিধি নির্বাচনের কথা বললাম সেটা 1946-এর আগস্ট মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। 1946-এর জুলাই মাসে গণপরিষদ গঠন করা হয়েছিল, মানে নির্বাচনটা স্টার্ট করা হয়েছিল তো তার মধ্যে আগস্টের মধ্যেই কিন্তু নির্বাচনটা কমপ্লিট হয়ে যায়, এবং সেখানে দেখা যায় যে কংগ্রেস 208টা আসন লাভ করেছে এবং মুসলিম লীগ 73টা আসন লাভ করেছে। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি কারা কটা আসন লাভ করেছিল, এটা একটু দেখবে। দেখো আইএনসি মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লাভ করেছিল 208টা, অল ইন্ডিয়া মুসলিম লীগ লাভ করেছিল হচ্ছে 73টা আসন, আদার্সরা 15টা সিট। আদার্স মানে অন্যান্য দলগুলো যেগুলো, প্রিন্সলি স্টেটটা তো 93টা আসন ছিলই, তারা যোগদান করেনি, তো আসনটা ফাঁকা ছিল। তো এইভাবে ওনারা নির্বাচনটা কমপ্লিট হয়ে গেল। তো যথারীতি মুসলিম লীগ যেহেতু 73টা আসনে জয়লাভ করলো, মুসলিম লীগ কী করলো, এই গণপরিষদে যোগ দেবে না বলে ঘোষণা করলো, এবং বিভিন্ন জায়গায় ভারতের হিন্দু এবং মুসলিম সংঘর্ষ দেখা দিল। মুসলিমরা আলাদা রাষ্ট্রের দাবি করতে লাগলো, মানে পাকিস্তানের দাবি করতে থাকলো। এই সময়ের মধ্যে আবার ব্রিটিশ সরকারের সরকার চেঞ্জ হয়ে গেল, ক্লিমেন্ট এটলি আসলেন যিনি, তো তার হাত ধরে লর্ড মাউন্টব্যাটেন ভারতে আসলেন, এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এ যেটা পাশ করা হলো, সেখানে ভারতকে ভেঙে দুটো ভাগে ভাগ করতে হলো, ইন্ডিয়া এবং পাকিস্তান। এবং যখন ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো তখন কি হলো, টোটাল আমাদের স্ট্রেংথ ছিল গণপরিষদে 389 থাকার ফলে, যেহেতু তখন তো টোটাল ইন্ডিয়া বলতে তো পাকিস্তান বাংলাদেশ সব কিছু একসাথেই ইন্ডিয়ার মধ্যে ছিল, তো তারপরে যেহেতু ভাগ হয়ে গেল তখন কি হলো, বিভিন্ন জায়গাগুলো পাকিস্তানের মধ্যে চলে গেল।
389 থেকে কমে গিয়ে ওটা হয়েছিল যে তোমার 299। এই হচ্ছিল আমাদের সিট সংখ্যাটা, সেটা পরে আসছি। দেখো গণপরিষদের প্রথম অধিবেশন, যেটা গণপরিষদ তো নির্বাচন হয়ে গেল অগাস্টের মধ্যে, তো গণপরিষদ ফার্স্ট ওদের অধিবেশন করেছিল হচ্ছে 1946-এরই 9 ডিসেম্বর কনস্টিটিউশন হল, যেটা নিউ দিল্লিতে আছে, সকাল 11টার সময় ওনারা ফার্স্ট অধিবেশনটা করেছিলেন। তো সেই অধিবেশনে যেহেতু বলেছিলাম আগে যে মুসলিম লীগ গণপরিষদে যোগ দেবে না বলেছিল, কারণ 73টা আসনে জিতেছিল, তো সেই জন্য 211 জন প্রতিনিধি নিয়ে প্রথম অধিবেশন করা হয়েছিল। এবং ফ্রেঞ্চ প্র্যাকটিস অনুযায়ী, ফ্রেঞ্চ প্র্যাকটিসের মেনে ওনারা কী করেছিলেন, সবথেকে বয়োজ্যেষ্ঠ সদস্য ছিলেন হচ্ছে ডক্টর সচিদানন্দ সিনহা, তাকে অস্থায়ী সভাপতি হিসাবে ঘোষণা করা হলো। এরপরে এই 9 ডিসেম্বরের পরে যখন 11 ডিসেম্বর ওদের মানে আবার যখন সভা হলো গণপরিষদের, আবার যখন অধিবেশন বসলো, তখন স্থায়ী সভাপতি হিসেবে ইলেক্ট হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ইলেক্ট হওয়ার পরে সি মুখার্জি এবং ভিটি কৃষ্ণমাচারী এনারা দুজন উপসভাপতি হিসেবে নির্বাচিত হন। গণপরিষদের যতজন মেম্বার ছিল তারা সবাই ভোটিংয়ের মাধ্যমে কিন্তু এই স্থায়ী সভাপতি এবং উপসভাপতি এইগুলো কিন্তু নির্বাচন করেছিলেন। তো এইবার দেখো গণপরিষদ একই সঙ্গে কনস্টিটিউয়েন্ট বডি এবং লেজিসলেটিভ বডি হিসেবে কাজ করতে হয়। কনস্টিটিউয়েন্ট বডি মানে হচ্ছে যারা কনস্টিটিউশন রিলেটেড কাজকর্ম করবে, এবং লেজিসলেটিভ বডি মানে হচ্ছে যারা হচ্ছে তোমার আইন তৈরি বা অ্যামেন্ডমেন্ট করতে পারে আইনের। তো এই রকম দুটো বডি হিসাবে কিন্তু গণপরিষদ কাজ করতে শুরু করে। যখন কনস্টিটিউয়েন্ট বডি হিসাবে কাজ করতে শুরু করে তখন ওখানকার হেড থাকে হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। যখন লেজিসলেটিভ বডি হিসাবে কাজ করে তখন হেড থাকে হচ্ছে জিভি মাভলাঙ্কার। এবং গণপরিষদের টোটাল সময় লাগে হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। আর এই সময়কালে গণপরিষদ মোট 11 বার অধিবেশনে বসে, এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে। এরপরে দেখো গণপরিষদ সংবিধান রচনা করার জন্য বিভিন্ন ধরনের কমিটি গঠন করেছিল, ছোট বড় মানে মেজর মাইনর সমস্ত রকম কমিটি মিলিয়ে টোটাল 23টা কমিটি গঠন করা হয়েছিল। সেই 23টা কমিটির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কমিটি যেটা ছিল, সব কমিটি ইম্পর্টেন্ট ছিল কিন্তু উল্লেখযোগ্য কমিটি হলো খসড়া কমিটি, মানে যেটার কাজটাই ছিল হচ্ছে সংবিধান রচনাটা করা, মানে সংবিধানের একটা খসড়া তৈরি করা। তো 1947-এর 29শে আগস্ট এটা গঠন করা, দেখতে পাচ্ছ ইন্ডিপেন্ডেন্সের পরে গঠন করা হয়েছিল খসড়া কমিটি। এটা খুব ভালো করে মনে রাখবে। মোট সদস্য ছিলেন 7 জন এবং ডক্টর বি আর আম্বেদকর ছিলেন চেয়ারম্যান। এই খসড়া কমিটি খুব ভালো কাজ করেছিল। কেন বলছি ভালো কাজ করেছিল, দেখো কারণ হচ্ছে 6 মাসেরও কম সময় নিয়ে সংবিধানের খসড়া প্রস্তুত করেছিল। টোটাল ওদের 141 ডেজ লেগেছিল। এত কম সময়ের মধ্যে এত বড় একটা সংবিধানের খসড়া প্রস্তুত করা মানে কম ব্যাপার নয়। তো ফাইনাল ড্রাফট খসড়া কমিটি গণপরিষদের কাছে পেশ করেছিল হচ্ছে 1948-এর 4ই নভেম্বর। টোটাল 3টে সিটিংয়ের মধ্যেই এই খসড়া কমিটির যেই খসড়াটা ছিল, মানে যে ড্রাফটটা ছিল সেটা কিন্তু গৃহীত হয়েছিল। 1949-এর 26 নভেম্বর সর্বশেষে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। এটা এই 3টে সিটিংয়ের মাধ্যমে হয়েছিল বললাম। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, অনেক সময় পরীক্ষাতে আসে এটা, যে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 1949-এর 26 নভেম্বর, কিন্তু প্রবর্তিত হয়েছিল হচ্ছে 1950-এর 26শে জানুয়ারি। এটা পড়বো পরের পার্টটাতেই দেখো। এবং এরপরে সেই ঐতিহাসিক দিন যেখানে 1950-এর 26শে জানুয়ারি গণপরিষদের শেষ অধিবেশনে খসড়া, অ্যাকচুয়ালি এই অধিবেশনে বসেছিল হচ্ছে তোমার 24 জানুয়ারিতে বসেছিল। তো 24 জানুয়ারিতে যেটা বসেছিল সেই অধিবেশনে 26শে জানুয়ারি গণপরিষদের শেষ অধিবেশনে খসড়া কমিটি রচিত সংবিধান প্রবর্তিত হয় সারা ভারতে। এবং সংবিধান অনুযায়ী ভারতকে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করানো হয়। এই যে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই টার্মটা এসছে হচ্ছে, বলে রাখি আগে বলা হয়নি, জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন পাশ করেছিলেন 1946 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর। 9 ডিসেম্বর যে ফার্স্ট অধিবেশন বসেছিল, তারপরে 13ই ডিসেম্বরে উনি এই রেজলিউশনটা পাশ করিয়েছিলেন। এখানে কিছু কিছু কথা উনি বলেছিলেন যে সংবিধান কেমন হবে না হবে। সেখানে উনি বলেছিলেন যে ভারত একটা সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। তো ওনার সেই দাবিটা মেনে নিয়েই বা সেই রেজলিউশনটা মেনে নিয়েই কিন্তু সংবিধানে ভারতকে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করানো হয়। এবং 26শে জানুয়ারি দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত করা হয়। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে 1930 খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে এই মানে 26শে জানুয়ারি, যেটা 26 জানুয়ারি, এই দিনটা কিন্তু পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালিত হয়েছিল, মানে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়েছিল 1930 সাল থেকে। কারণ হচ্ছে যে আইএনসি লাহোর অধিবেশনে তোমরা জানো যে পূর্ণ স্বরাজ গৃহীত হয়েছিল, এবং তারপরে 1930-এর 26শে জানুয়ারি থেকে যেহেতু সারা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে এই দিনটিকে পালন করা হয়, তো সেই দিনটাকে স্বীকৃতি দেওয়ার জন্যই 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়েছিল। তো এই ছিল হচ্ছে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এর পরের পার্টের ভিডিওতে আমরা পড়বো হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু ফিচার।